আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম আতিক। তোমার এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য তোমাকে আবারও অনেক ধন্যবাদ। সেই সঙ্গে তোমার দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। তুমি যে প্রথমটা বলেছো সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে প্রচার বক্তব্য রাখবেন, এটা আমি প্রথমে বিশ্বাস করি নাই। আমার মনে হয়েছিল এটা বাদ, এটা একটা স্ট্যান্ডবাজি হতে পারে। কিন্তু একটু আগে যে জয়সওয়ালের যে বক্তব্যটা দেখলাম, শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গে অবস্থান ভারত স্পষ্ট করলো। তুমি জানো যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল প্রতি প্রায় একদিন দুদিন পর পরই বিভিন্ন বিষয়ে বক্তব্য দেয়। তারপরে বাংলাদেশের প্রশ্নগুলো আসে যখন তাকে প্রশ্ন করা হয়, অত্যন্ত সাবলীল ভাবে উনি জানালেন যে এই ব্যাপারে ভারত সরকারের কিছু করার নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার, একটা ব্যক্তিগত মিডিয়ার উদ্যোগে সেটা করা হচ্ছে। কথাটা খুবই পরিষ্কার মনে হচ্ছে ভারত যেন কিছুই জানে না। এটাই স্বাভাবিক, সরকার যখন বলে আমাদের সরকার তাই বলে। যেমন তুমি যে বিষয়টা আনছো পড়ে, ঢাকা শহরে আজকে বিভিন্ন ছাত্র সংগঠনের মারামারি কাটাকাটি হচ্ছে, সেখানে সরকার বলে আমরা কিছু জানি না, এটা স্কুল কলেজের ছেলেমেয়েরা কি করতেছে, যুবকদের উত্তেজনা যুবকরা করতেছে। তো যাই হোক, ভারত সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, অর্থাৎ শেখ হাসিনা তাদের মেহমান হিসেবে আছে, সেখানে শেখ হাসিনা যা কিছু করার অধিকার তারা দিয়েছে, এই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। যদিও আমাদের উপদেষ্টা সাহেবরা অনেক কিছু বলছেন, কথা বলা যাবে না, ডিজিটাল হবে, মামলা হবে, কোর্টের বক্তব্য আছে, দেওয়া যাবে না। আর আজকের কালের কণ্ঠে যখন খবরটা বেরিয়েছে, কালে কিন্তু বাংলাদেশের পত্রিকা, সেখানে আমি কি শেখ হাসিনার নামটা বাদ দিয়ে পড়বো? কালের কণ্ঠের খবরের মধ্যে যে আমার সামনে খবরটা আছে, যেখানে প্রথম শুরু করছে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনার নাম তো এখানে নেওয়া যাবে না, যেখানে আমাদের উপদেষ্টা সাহেবরা বলছেন এটা না নেওয়ার জন্য। সেখানে ওনাদেরই পত্রিকা কালের কণ্ঠে সেখানে পরিষ্কার। এখানে আমি একটু যোগ করি, সেটা হলো আজকে তথ্য উপদেষ্টা তিনি আবার জোর দিয়ে বলেছেন যে শেখ হাসিনার বক্তব্য কোন মিডিয়া যেন প্রচার না করে, এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। আগের নির্দেশনাই বলবৎ আছে এবং শেখ হাসিনার বক্তব্য ধরে শেখ হাসিনা কি বলেছে এটা কেউ প্রচার করতে পারবে না, এ ব্যাপারে তিনি আবার পুনরায় সাবধান করেছেন। আচ্ছা, এখন শেখ হাসিনার বক্তব্য কি কালকে দিবে তো আমরা জানি না, কিন্তু বক্তব্য যদি দিবে এইটা তো জেনে গেলাম, অর্থাৎ শেখ হাসিনা কালকে বক্তব্য দিবে, এইটা তো প্রচার হয়ে গেল, প্রচার হলো না পূর্ণিয়া? এইটা তো কালের কণ্ঠে এখানে পরিষ্কার তো হয়ে গেল, যে জয় সরল তো পরিষ্কার বলে দিল যে কালের কণ্ঠ আসলো, কালকে শেখ হাসিনা বক্তব্য দিবেন, এবং শেখ হাসিনা কে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। আবার আমাদের বলছে প্রচার করা যাবে না, তাহলে এইটা কি প্রচার হলো? এখন এখন কি করবেন? আর কালকে কি বক্তব্য দিবে সেটাও তো এরকম ভাবে কোনো না কোনো বিদেশি মিডিয়াতে প্রচারিত হবে, সেই বিদেশি মিডিয়া কোট করে বাংলাদেশে প্রচারিত হবে, আমরাও কথা বলবো হয়তো। এইভাবে তো রাজনীতি হবে না রে ভাই। শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিল, সে ক্ষমতায় থাকতে পারে নাই। যে ছাত্র যুবকেরা আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আজকে ক্ষমতাসীন সরকার সেই ছাত্র নেতাদেরকে পিটাচ্ছে, মারধর করতেছে, সেই ছাত্র নেতাদের, সেই দলীয় নেতাদেরকে বিরুদ্ধে বিভিন্ন ছাত্র সংগঠনকে লেলিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে জিনিসটা? তাহলে এখানে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসলো না। তাহলে শেখ হাসিনার পরিবর্তনের পরে বাংলাদেশে কি পরিবর্তন আসলো? বাংলাদেশের পরিবর্তন আসলে তো কারণ আমাদের দেখাইতে হবে, রাজনৈতিকভাবে কি আসলো, আমরা কেন আমাদের বিরুদ্ধে যে মতগুলো আছে, বিরোধী মতকে আমরা কেন সহ্য করতে পারি না? আজকে তো আমরা শুনেছি সংসদে সংবিধান সংশোধন কমিটি হয়েছে, তারা মিটিং এ সভা হয়েছে, এই পর্যন্ত বাজে এখন বাজতেছে রাত 8টা। এখন পর্যন্ত তারা কি সিদ্ধান্ত নিয়েছে, কি বলেছে, কি আলোচনা করেছে, এই ধরনের কোনো খবর তো আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। অর্থাৎ এই সংসদীয় কমিটি যেটা বসছে আজকে সভায়, এই সভায় কি আলোচনা করেছে, সংবিধান সংশোধনের ব্যাপারে কতটুকু বলেছে, সেটা এখন পর্যন্ত তো আমরা কোনো কিছু দেখতে পেলাম না। তাহলে কি হচ্ছে? এবং দেখা যায় প্রথম আলোতে একই খবর, শেখ হাসিনা অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নাই।
শেখ হাসিনা অনুষ্ঠান, শেখ হাসিনা ভারতে আছে, ভারতের সরকারের মেহমান হিসেবে আছে, সেখানে প্রথম আলো বলছে যে যে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তা আমি জানি না বাংলাদেশের মানুষকে, জনগণকে সরকার কি মনে করে। আমরা নয় বোধহয়, আমাদের বুদ্ধি নাই, মেধা নাই, কোনো কিছু নাই, কিন্তু জনগণের প্রতি এই সরকারের কি ধারণা আমি জানি না, উপদেষ্টাদের কি ধারণা আমি জানি না। গতকালকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যদি কালকে বক্তব্য দেওয়ার সুযোগ হয় তাহলে নাকি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে। খারাপ হবে বল নাই, খারাপ হতে পারে। আবার ভারতের এই জয়সওয়াল সাহেব পরিষ্কার কিভাবে লেখেন বলছে যে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা আসার পরে ভারত সরকার অত্যন্ত উদারভাবে ওনাকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছে। ভারত সরকার ওনাকে আমন্ত্রণ জানিয়েছে, সেই আমন্ত্রণটা গ্রহণ করেছে কিনা আমরা জানি না, বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সেটা প্রকাশ করে নাই। কিন্তু ভারত সরকার কিন্তু আজকেও জয়সওয়াল মনে করিয়ে দিল, যে পরিষ্কার করে বলে দিল যে তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে তারা সেই দেশে আমন্ত্রণ জানিয়েছে। তারপরে একটা কথা বলেছে, আগামী 13 থেকে 14 তারিখে, 15 তারিখ, 12 থেকে 14 তারিখ পর্যন্ত ভারতে ব্রিক্স মানে হলো ব্রাজিল, ইন্ডিয়া, তারপরে হলো না, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা, এই 5টি, তার সঙ্গে আরো 15টি দেশ আছে, ইউই আছে, আরো অন্য দেশ, সৌদি আরবিয়া আছে, আরো অনেকগুলো দেশ আছে, 18টা দেশ আরো সদস্য হয়েছে, কিন্তু মোট 5টি হলো মূল সদস্য, যার নামে ব্রিক্স। আমি আবার বলছি, ব্রিক্স মানে হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা। এদের কালকে একটা এই আগামী সপ্তাহে একটা আলোচনা সভা হবে। সেখানে বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী হলেন আমাদের বিমস্টেকের চেয়ারম্যান। তো বিমস্টেকের চেয়ারম্যান সাহেবকে ওনার দাওয়াত দিয়েছেন। কারণ বিমস্টেক সেখানে যাবে না কেন? বিমস্টেক শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না, বিমস্টেক তো প্রায় আরো 18টা দেশের, 16টা দেশের প্রতিনিধিত্ব করে, নেপালের প্রতিনিধিত্ব করে, শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করে, মালদ্বীপের প্রতিনিধিত্ব করে, থাইল্যান্ডের প্রতিনিধিত্ব করে। বিমস্টেকে অনেকগুলো রাষ্ট্র আছে যাদের প্রতিনিধিত্ব করে, তাদের স্বার্থ আছে, বেম্বাইগর স্বার্থ আছে, ভারত মহাসাগরের স্বার্থ আছে। কারণ সাগরের স্বার্থগুলো নিয়ে তো এগুলো বিমস্টেক, ব্রিক্স এগুলো তৈরি করা হচ্ছে, সাগরের রাস্তাঘাট গুলোকে, সাগর পথে চলাচল গুলোকে নিরাপদ করার জন্য। বে অফ বেঙ্গল বিষয়ে কালকে আগামী সপ্তাহে আলোচনা হবে। সেখানে আমাদের প্রধানমন্ত্রী যাবেন না। কেন যাবেন না? আন্তর্জাতিক পর্যায়ে তারা কি বাংলাদেশে একঘরে করে ফেলবেন, যেভাবে একঘরে করে ফেলেছিল ডক্টর ইউনূস আসিফ নজরুলের কথায় এক ক্রিকেট খেলা নিয়ে এক সমস্যা সৃষ্টি করে ভারতের সঙ্গে ক্রিকেট খেলা করলো না, বয়কট করে চলে আসলো। এইভাবে করে আপনি আমাদের বাংলাদেশটাকে একটা যুদ্ধের দিকে, সংঘাতের দিকে দিচ্ছেন। আমরা সংঘাত পছন্দ করি না, সেটা ছাত্ররাই করুক, শ্রমিকরাই করুক, রাষ্ট্রই করুক, রাজনৈতিক ভাবে করুক, আমরা কোনো প্রকার সংঘাত দেখতে চাই না, করতে চাই না। আমরা শান্তিতে বিশ্বাস করি, ইসলাম ধর্ম, আমরা মুসলমান, আমরা ইসলাম মানে শান্তি, আমরা শান্তিতে বিশ্বাস করি। সেটা ইসলামিক রাষ্ট্র হোক, শান্তি রাষ্ট্র হোক, এটা আমাদের কাম্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী স্বউদ্যোগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক কালচার সেন্টার করেছেন। ইন্টারন্যাশনাল ইসলামিক কালচার, অর্থাৎ শুধু বাংলাদেশের ইসলামিক কালচার সেন্টার না, সমস্ত ইসলামিক রাষ্ট্রগুলোকে নিয়ে বাংলাদেশে একটা ইসলামিক কালচার তৈরি করার জন্য সেনাবাহিনী স্বপ্রণোদিত হয়ে, না নিজেদের ইচ্ছায়, আমি জানি না বাংলাদেশ সরকার সেখানে অনুমোদন দিয়েছে কিনা, তবে যেহেতু সেনাবাহিনী পদ উদ্বোধন করেছেন, আমি রাষ্ট্র কাউকে দেখি নাই, মনে করতেছে সেনাবাহিনী কিন্তু রাষ্ট্র না, রাষ্ট্রের একটা অঙ্গ, রাষ্ট্রের একটা অংশ। সরকার প্রধান কাউকে দেখলাম না। একটা আন্তর্জাতিক পর্যায়ের একটি কালচারাল সেন্টার হবে, সেখানে বাংলাদেশ সরকারের কোনো অবস্থান থাকবে না। এটা কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না। এটা কিসের আলামত, কিসের ইঙ্গিত, এটা আমি বুঝি না। তবে এটা কিন্তু ভালো ইঙ্গিত বহন করে না। কারণ বাংলাদেশ সরকার কোন দিকে? সরকার কি তাহলে ইসলামিক কালচারে বিশ্বাস করে না? সরকারের সঙ্গে ইসলামিক কালচার যাচ্ছে না? সেনাবাহিনী তাদের জলসিঁড়িতে, তাদের এলাকায়, হাউজিং এলাকাতে, যেখানে জলসিঁড়িতে হাউজিং করার জন্য দেওয়া আছে, সেখানে কি করে তারা প্রতিষ্ঠান করে? হাউজিং কিনে নেয়, অ্যাকোয়ার করে নিয়েছে, অ্যাকোয়ার করেছে হাউজিং করার জন্য। সেখানে কি করে একটা প্রতিষ্ঠান করা যায়, সেটাও তো আইনে সিদ্ধ কিনা আমি জানি না, কিন্তু আইনে তো সিদ্ধ হওয়ার কথা নয়। কারণ অ্যাকোয়ার আইনে লেখা আছে যে কোনো জিনিস যদি আপনি জমি অধিগ্রহণ করেন, তাহলে যেই পারপাসে অধিগ্রহণ করবেন সেই পারপাসের বাইরে আপনি ব্যবহার করতে পারবেন না।
এখন জলসিঁড়ি হাউজিং করার জন্য, সেনাবাহিনীতে হাউজিং করার জন্য যে জায়গাটা অ্যাকোয়ার করা হয়েছে, সেখানে একটা কালচারাল প্রতিষ্ঠান আপনি কি করে করলেন, সরকার কি করে অ্যালাউ করলো, রাজ্য কি করে পারমিশন দিল, আমি জানি না। তবে এটা ভালো আলামত নয়। ইসলামিক কালচারাল সেন্টার হোক, শতভাগ হোক, এটা আমি চাই, কিন্তু সেটা রাষ্ট্রের উদ্যোগ হতে হবে। সেনাবাহিনীকে দায়িত্ব দিতে পারে, সেনাবাহিনী সেটা করতে পারে, কিন্তু উদ্যোগটা নিতে হবে রাষ্ট্রের, সরকারের। কিন্তু এখানে এটা হয় না, এটা ব্যত্যয় ঘটেছে, চোখে পড়েছে আমাদের। এই ব্যত্যয়টা আমাদের চোখে পড়েছে, আমরা এটাকে ব্যত্যয় বলে মনে করি, এটা ভালো আলামত নয়। এটা হঠাৎ করে তড়িঘড়ি করে সেনাপ্রধান এত তাড়াতাড়ি বিল্ডিং বানাইয়া উদ্বোধন করে ফেললেন, করে সেটা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না সেনা প্রতিষ্ঠান, এটার বাজেট কে দিয়েছে, অনুমোদন কে দিয়েছে, সরকার অনুমোদন দিয়েছে কিনা, অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। আমি কেন বলছি, এইগুলোর সঙ্গে ভারতের এই শেখ হাসিনার বিষয়টি কানেক্টেড। কারণ এখানে ভারত নিশ্চয়ই চাইবে না, ভারতের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন না, তাহলে ভারতের সঙ্গে বৈরী হচ্ছেন আপনি। ভারতের সঙ্গে যদি বৈরী হন, তাহলে সেখানে আবার তো ছাত্র দলের মতো বা বিভিন্ন সংগঠনের সঙ্গে যে সংঘাত হচ্ছে, এরকম বাংলাদেশের রাজনৈতিক সংঘাত তৈরি হবে। বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন বিদেশের সঙ্গে সংঘাত তৈরি হবে। ইতিমধ্যে মায়ানমারের সঙ্গে আমাদের একটা বিশাল সমস্যা তৈরি হচ্ছে, সেখানে আমাদের রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা। কদিন আগে শুনলাম যে মালয়েশিয়ার মাধ্যমে ৩ লক্ষ রোহিঙ্গা যাবে এবং ১০,০০০ রোহিঙ্গা মালয়েশিয়াতে আসবে। সেটাও তো আজকে ১০ দিন চলে গেল, এখন মধ্যে একজনকে যাওয়ার পর দেখি নেই। কিন্তু ঘটা করে বলা হলো যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বলেছেন যে ৩ লক্ষ রোহিঙ্গাকে ভারতে, এই মায়ানমারে ফেরত পাঠানো। এই বিষয়টিও আমরা বুঝতেছি না। আমরা ঢাকার মাঠে দেখতেছি, এখানে ওই মার্কিন একজন রাষ্ট্রপতি উপদেষ্টা আসলেন, উনি বক্তব্য দেওয়ার পরে সেটা কাউন্টার দিচ্ছে চীনা অ্যাম্বাসেডর। এখানটা বাহাত চলতেছে। ইতিমধ্যে আমরা ইয়ার সঙ্গে ইরানের বিরুদ্ধে আমরা সৌদি আরবের সঙ্গে একটা প্রতিরক্ষা আঘাত করেছি। এগুলো আমরা জানি না, এগুলো জনগণকে জানানো হচ্ছে না, কেন করেছি, কি কারণে করেছি, ইরানের বিপক্ষে আমরা কেন গেলাম। কদিন আগে আমাদের স্পিকার সাহেব, বর্তমানে যিনি মাননীয় রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, তিনিও তাদের জানাজায় পড়ে আসলেন, ওখানে অবস্থান বেড়ায় আসলেন, দেখে আসলেন। আজকে সেই ইরানের বিপক্ষে আমরা সৌদি আরবের ব্লকে আমরা সেখানে গেলাম। এই বিষয়গুলো তো আমাদেরকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই বিষয়গুলো তো আমাদের দেশের রাজনীতিকে আরো জটিল করে ফেলা হচ্ছে। এখন কালকে আমি কামনা করি কালকে শেখ হাসিনা কোনো বক্তব্য না দিক, তাহলে আমাদের মান সম্মান রক্ষা হবে, আমাদের আত্মমর্যাদা রক্ষা হবে। তবে শেখ হাসিনা তো মনে হয় না এই সরকারের কে তোয়াক্কা করে। আমার মনে হয় না শেখ হাসিনা বাংলাদেশের সরকারের ব্যাপারে মানে কোন রকম ভয়, ভীতি বা শঙ্কা তার মধ্যে আছে। কাজে তিনি তো কালকে বক্তব্য দিবেন, এটা অনলাইনে দেখ, প্রকাশ্যে দেখ। দেওয়ার পরে আমাদের কি মুখ রক্ষা হবে, দেওয়ার পরে আমরা কি বলতে পারবো, এবং সে বক্তব্য দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পক্ষে ব্রিক্সে অংশগ্রহণ করা কি সম্ভব হবে? তিনি কি ব্রিক্সে যেতে পারবেন? যেখানে আমাদের পররাষ্ট্র স্টেট মিনিস্টার অলরেডি বলে দিয়েছেন, যদি বক্তব্য দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো হবে না। তাহলে যদি কালকে বক্তব্য দিয়ে দেয়, যদি কালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতের মাটিতে বসে অনলাইনে হোক, অফলাইনে হোক, প্রকাশ্যে হোক, সাংবাদিক সঙ্গে হোক, যদি বক্তব্য দিয়ে দেন, তাহলে সম্পর্কটা কি ভালো থাকবে? আর ওই সম্পর্কের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি ভারত যেতে পারবেন? এমনকি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাতে পারবেন? তার মানে ব্রিক্সকেও বয়কট করা হবে। তার মানে ব্রিক্সকে বয়কট করলে বিমস্টেকের অন্য রাষ্ট্রগুলো কি জবাবদিহি করতে হবে না? বিমস্টেকের অন্য রাষ্ট্রগুলো কি প্রশ্ন তুলবে না? নেপাল তুলবে না? শ্রীলঙ্কা তুলবে না? তোমরা আমাদেরকে কেন, পুরা বিমস্টেকে কেন ভারত বিরোধী দাঁড় করে দিলাম? বিমস্টেকের অবজারভেটর তো আমেরিকা, সৌদি আরব আছে, আমেরিকা আছে, আর ব্রিক্সে যেখানে চীন আছে, সেখানে আপনি কেমন একটা অবস্থায় আপনি করছেন? কি ধরনের পররাষ্ট্রনীতি আপনি গ্রহণ করেছেন? আপনি এতগুলো পররাষ্ট্র উপদেষ্টা, আপনি ২ জন পররাষ্ট্রমন্ত্রী, একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, আবার মাননীয় প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র উপদেষ্টা। তারপরেও আমরা আর অনেকেই দেখি পররাষ্ট্র বিষয় নিয়ে কথা বলেন। অনেক তথ্য উপদেষ্টা আছেন, অনেক উপদেষ্টা দেখি প্রধানমন্ত্রীর অফিসে আছেন। তাহলে আমাদের দেশের পররাষ্ট্র নীতিটা কি? ভারতের সঙ্গে নীতি কি? আঞ্চলিক নীতি কি? আমরা বিমস্টেকের নীতি কি? সার্কের নীতি কি? ব্রিক্সের মধ্যে আমাদের কি নীতি হবে?
আমাদের নেইবারের সঙ্গে আবার প্রতিবেশীর সঙ্গে, প্রতিবেশী তো খালি ভারত একা নয়, আমার প্রতিবেশী তো মায়ানমারও আছে। আমি একটু লং ডিস্টেন্স প্রতিবেশী তো আমার মায়ানমার, এই নেপাল আছে, ভুটান আছে, এমনকি চীনও আছে। খুব দূরের প্রতিবেশী তো না, একবারই পরেই তো চীন, মায়ানমারের পরেই তো আমার চীন। আবার তাদের সঙ্গে কি সম্পর্ক হবে, সেই জিনিসগুলো তো আমার দেখতে হবে। মালয়েশিয়ার সঙ্গে আমাদের ম্যান পাওয়ার নিয়ে, জনসংখ্যা পাঠানো নিয়ে একটা বিশাল আশা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সারা বাংলাদেশে মানুষ অপেক্ষা করে আছে যে অগস্ট মাসের লাস্ট উইকে মালয়েশিয়াতে শ্রমিকদের যাওয়া শুরু হবে। এটা বাংলাদেশ সরকারও বলেছে, মালয়েশিয়া সরকারও বলেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা মালয়েশিয়াতে গিয়া ঘটা করে বলে আসছেন, এবং আমাদের যে বিদেশ শ্রমমন্ত্রী আছেন তিনিও বলে আসছেন, কর্মসংস্থান মন্ত্রী। তাহলে অগস্ট মাসে মানুষ তৈরি হয়ে গেছে, হাজার হাজার পাসপোর্ট ইতিমধ্যে ঢাকা শহরে জমা হয়ে গেছে, অনেক রমরমা ব্যবসা রেডি করছে। তো এরা যদি যেতে না পারে অগস্ট মাসে বা সেপ্টেম্বর যেতে না পারে, তখন বাংলাদেশে কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে? সবকিছু মিলে আমি জানি না আমাদের পলিসি কি, আমাদের নীতি কি। এখন নীতি থাকলে তো বুঝতে পারতাম আমরা কোন নীতিতে বিশ্বাস করি। তারপরে তুমি বলতেছো যে গ্যাস নাই, বিদ্যুৎ নাই। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, গ্যাস বিদ্যুৎ নাই। এটা তো পারতেছে না সরকার, গ্যাসের জন্য গাড়ির লাইন দিয়ে বসে আছে। অথচ আগামী ৩-৪ দিনের মধ্যে ২৫ জন ব্যবসায়ী নাকি আমেরিকাতে আসতেছে বাংলাদেশে ইনভেস্ট করতে। আধুনিক প্রযুক্তিতে আজকে ইনভেস্ট করতে হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ লাগবে। বিদ্যুৎ মাঝখানে ১ মিনিটে যেতে পারবে না, কারণ আজকাল যে অটো সিস্টেম গুলো আছে এগুলো এত বেশি কন্টিনিউয়াস পাওয়ার দরকার, কোন রকম ডিসরাপশন হলে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে, অনেক লস হয়ে যাবে। তার মানে এখানে নিরবিচ্ছিন্ন পাওয়ার লাগবে, বিদ্যুৎ বলো গ্যাস বলো কন্টিনিউয়াস। এটা ১ মিনিটের জন্য ১ সেকেন্ডের জন্য এটাকে অফ হতে পারবে না। তারপরে লাগবে হাই গ্রেড গুড ওয়াটার, সাধারণ ওয়াটার দিয়া, পানি দিয়া তুমি ইন্ডে চালাতে পারবে না। ওখানে ওয়াটারের মধ্যে অনেক জিনিসপত্র থাকে, এগুলোকে ক্লিন করতে হবে। একটা মিনারেল থেকে যায় তাহলে রিয়াকশন হবে, সেই রিয়াকশন হলে জিনিসটা ম্যাটারটা প্রপার তৈরি হবে না। প্লাস্টিক ওয়ারি বলো, স্টিল ওয়ারি বলো, আর চিপসি বলো, আর সেমিকন্ডাক্টরই বলো, তুমি যাই করতে যাও সেখানে অত্যন্ত উচ্চ মানের পরিষ্কার পানি দরকার পড়বে। আমরা তো ড্রিঙ্কিং ওয়াটার তৈরি করতে পারছি এখন পর্যন্ত, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার তৈরি দূরের কথা। আমার দেশে এখন পর্যন্ত ভালো সুপেয় পানি তৈরি করতে পারি নাই। এখন পর্যন্ত আমাদের বড় বড় লোকের সাহেবরা ফ্রান্স থেকে, আমেরিকা থেকে আমদানি করা পানি খায়, বড় বড় সাহেবরা আমদানি করা পানি খায়। আমাদের দেশের পানি এখনো ওনাদের খাওয়ার যোগ্য না, আমরা খাই বোতলের পানি, আমরা দর্শক, সামান্য কারিগরি ত্রুটি দেখা গেছে। আমরা মেজর আখতারুজ্জামান রঞ্জনের এখানে যদি আপনি পরিষ্কার পানি না আনতে পারেন, এই যে একটা পানির বোতল আছে দেখেন, আপনি বলেন এগুলো পিওর ওয়াটার না, কিন্তু পানিটা একটু পিউরিফাই করে দিচ্ছে। এই সমস্ত পানিগুলো যদি আপনি পিওর না হয়, তাহলে এই সমস্ত বিদেশি এক্সিকিউটিভরা যারা আসবে, তারা তো এই পানি খাবে না। আর এই পানি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল না, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার আরো ভালো হইতে হবে, শিল্পে ব্যবহার করার জন্য পানি আরো ভালো হইতে হবে। তার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা পাওয়ার এবং পানি। তারপরে আসে তৃতীয় জমি। আপনি যে বিদেশি বিনিয়োগ করবেন, জমি দিতে হবে। জমি কোথায়? আমার ফেল জমি আছে, ৫ একর জমি আছে, পতিত জমি আছে কোন বাংলাদেশে? ১ ইঞ্চি পতিত জমি আছে। তাহলে আপনি শিল্পগুলো কোথায় করবেন? আপনি একবার করতে পারবেন? একবার করার মধ্যে এত টাকা আপনার কাছে আছে? আপনার কাছে নাই। তাহলে আপনি সবকিছু মিলে আপনি কি করতে চাচ্ছেন? প্রতিজন শিল্পপতি আসলো, এসে খানা পিনা খাইলো, শেরাটনে থাকলো, সোনাগাঁয়ে থাকলো, হোটেল ব্যবসা হইলো ২, ৫, ৭ দিন, তারপরে কি হবে? এরা একবার চলে গেলে পরে আরেকবার আনা কত করে কঠিন হবে। আপনি কি তারেক রহমান সাহেব চিন্তা করে দেখছেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি আলোচনা করছেন, পর্যালোচনা করেছেন? এত কিছু পরে আজকে আপনি কালকে ৫ই জুলাই, ৫ই আগস্ট আপনি এখানে সবাইকে মিলিয়ে, সবাই আপনার আন্দোলনের ফসল, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল, এন্টি আওয়ামী লীগ ফোর্স ইউনাইটেড হয়ে উৎসব মুখর পরিবেশে আগামী ৫ই আগস্ট উদযাপন করবেন। জুলাই বিপ্লবের পরিসমাপ্তির দিন ৫ই আগস্ট সবাই মিলে উদযাপন করবেন। আজকে আপনি সারা ঢাকা শহরে মারামারি হচ্ছে, সারা ঘরে মারামারি লাগাই দিয়েছেন, সেই মারামারি আগামীকাল পর্যন্ত চলবে, আর কয়দিন চলবে। তাহলে কি হচ্ছে? আপনি জুলাই বিপ্লবটাকেও আপনি ব্যর্থ করে দিচ্ছেন, জুলাই বিপ্লবের চেতনাকেও আপনি হত্যা করে ফেলছেন। তাহলে আপনি কি চাচ্ছেন?
আপনাকে বাংলাদেশ জামাত ইসলাম আপনাকে এত সহযোগিতা করে আসছে, গত 20 বছর সহযোগিতা করে আসছে। আপনার সঙ্গে সরকার গঠন করে সহযোগিতা করেছে, আন্দোলন সহযোগিতা করেছে। এখনো সংসদে আপনাদের সহযোগিতা করছে। এখনো সংসদে কোনো অচলাবস্থা সৃষ্টি করে নাই। এখনো রাজপথে কোনো অচলাবস্থা সৃষ্টি করে নাই। এখন আমাদের জামাতে আমির ডক্টর শফিকুর রহমান সাহেব অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, অত্যন্ত বলিষ্ঠ ভাষায় বলছেন, আমরা সরকার যতদিন পর্যন্ত সঠিক পথে চলবে, যতদিন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়িত করবে, যতদিন পর্যন্ত এই জুলাই চেতনাকে ধারণ করবে, ততদিন পর্যন্ত আমরা এই সরকারকে নিঃস্বার্থভাবে আমরা তাদের সমর্থন দিয়ে যাব, তাদের সহযোগিতা করব। 5 বছর দেশে একটা সুন্দর সুষ্ঠু সরকার চলুক, সহযোগিতা করবে। কিন্তু সেই বক্তব্যগুলোকে আপনি দুর্বলতা মনে করতেছেন, সেই বক্তব্যগুলো নিয়ে আপনি স্যাটায়ার করতেছেন, সেই বক্তব্যগুলো নিয়ে আপনি কর্ণপাত করছেন না। আপনি একটা সংসদীয় কমিটি করছেন, সংবিধান পরিবর্তন করে সে সর্বদলীয় করেন নাই। কেন করেন নাই? কার ব্যর্থতা? আপনি কেন করতে পারলেন না সর্বদলীয় কমিটি? এটা দায় কার? এটা কি মাননীয় প্রধানমন্ত্রী আপনার ব্যর্থতা নয়? আপনি সংসদ নেতা। আপনি সংসদে কেন সর্বদলীয়, সংসদে যারা উপস্থিত আছে তাদেরকে সবাইকে নিয়ে কেন সংসদীয় কমিটি করতে পারলেন না? আর শুধু সংসদীয় কমিটি করলেই তো আর সংবিধান পরিবর্তন সবাই মেনে নেবে না। আপনি কেন সংবিধানের সম্বন্ধে জাতীয় কমিটি করতে পারলেন না? সকল রাজনৈতিক দলের, হেফাজত ইসলামের বক্তব্য আছে না? আজকে খেলাফত মজলিসের বক্তব্য আছে না? আজকে চরমনের পীর সাহেবের বক্তব্য আছে না? তারাও তো বাংলাদেশের রাজনীতিতে একটা অনুঘটক। তারাও তো এখানে, তারা এটা ক্লিয়ার। তাহলে আপনি আজকে সংবিধান সংস্কার করবেন, সংবিধান পরিবর্তন করবেন বা সংশোধন করবেন, এটা নিয়ে জাতীয় কমিটি আপনি কেন করতে পারলেন না? না পারলে সংসদে সবাইকে মিলে একটা কমিটি করতে, না পারলে সংসদের বাইরে জাতীয় কমিটি করতে। এইগুলো ব্যর্থতাগুলো বললে আপনি জানি অসন্তুষ্ট হবেন, কিন্তু আমরা তো মুখ বন্ধ করে থাকতে পারবো না। আমাদের যে কোনো অবস্থাতে আমাদেরকে জাতির জন্য, জনগণের জন্য, রাষ্ট্র এবং বাংলাদেশের কল্যাণের জন্য কথা বলতে হবে। আপনি যদি এগুলো যদি খেয়াল না করেন, না দেখেন, এভাবে তো রাষ্ট্র চালাতে পারবেন না আপনারা। রাষ্ট্র চালানো এত যদি মনে করেন ইজি জিনিস, তাহলে তো হ্যাঁ, আপনি ২ টা জিনিস, হয় আপনি সুপারম্যান হইতে হবে, অথবা আপনাকে একটা ভালো অ্যাসোসিয়েট নিতে হবে। দেখেন ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, ইলেক্টেড প্রেসিডেন্ট। মনে করেন না ট্রাম্প একা সব সিদ্ধান্ত নেয়। ট্রাম্প ইজ এ স্পোকসম্যান। ট্রাম্প দেখা আমি যেটা চাই। কিন্তু তাকে প্রতিনিয়ত তার বিভিন্ন অবস্থান থেকে তাকে অ্যাডভাইস করতেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কি অ্যাডভাইস করতেছে? আপনার চারপাশে যে মন্ত্রীগুলো আছে, একটি মন্ত্রীর জাতীয় পর্যায়ে বক্তব্য দেওয়ার বা জাতীয় চিন্তা করার দর্শক, আমরা বারবারই কারিগরি ত্রুটির সম্মুখীন হচ্ছি। মেজর আখতারুজ্জামান রঞ্জনের আমরা কয়েক সেকেন্ড আমার আসছে আবার। আমার স্থানীয় সরকারের এত বড় রাজনীতিবিদ, উনি স্থানীয় সরকারের মন্ত্রী, উনি এখন পর্যন্ত সিদ্ধান্ত দিতে পারতেছেন না ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে কি হবে না, হলে কবে হবে। সারা বাংলাদেশের মানুষ, গ্রামে গঞ্জে প্রতিটা ইউনিয়নে মানুষ তৎপর এই নির্বাচনের জন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এত লম্বা খরচ আছে না নির্বাচন এটা প্রস্তুতির জন্য? আপনি এখন পর্যন্ত ডেট দিতে পারছেন না। ইলেকশন কমিশন বলতে বাধ্য হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা পাই নাই। তাহলে আপনি কেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন না? আপনি নির্বাচনের প্রস্তুতি কবে নেবেন? অথচ স্থানীয় সরকার সবাই, এমনকি পৌরসভাগুলা, সিটি কর্পোরেশন গুলা সবাই প্রার্থী দিচ্ছে, সবাই অ্যাক্টিভিটিস করতেছে, সবাই প্রচার প্রচারণা চলতেছে। তা আপনি এদেরকে নিঃস্ব করে ফেলবেন? একটা প্রচার টাকা নষ্ট হচ্ছে না, টাকা খরচ হচ্ছে না, তাদের বিভিন্ন কাজ ফেলে রেখে নির্বাচনের জন্য কাজ করতে হচ্ছে না? তাহলে আপনি কেন একটা রোড ম্যাপ দিচ্ছেন না? কেন দিক নির্দেশনা দিচ্ছেন না? এটা কি আপনার ব্যর্থতা হিসাবে গণ্য হচ্ছে না? আপনি যদি বলেন আপনি ব্যর্থ না, তাহলে কে মানবে এটা? এটা কি আপনার ব্যর্থতা না? বলেন। আপনি সার্জিও গোর আসলো, সে রোহিঙ্গাদের দেখতে গেল, সে রোহিঙ্গা দেখে হিসাবে রোহিঙ্গাদের বিদায় নিয়ে যাওয়ার কি ব্যবস্থা করলেন? এটা কি আপনার ব্যর্থতা না? কেন সার্জিও